এখনও তো দেখেননি কোনো মন্ত্রী মিনিস্টারকে থাপ্পড় দিচ্ছে, জুতো মারছে, গাছে বেঁধে রাখছে, এসব তো এখনও দেখেননি। এমনও দিন আসতে পারে দেখবেন এই নেতারা বাইরে বেরোবে না, হয়তো ধরে ধরে গাছে বেঁধে পেটানো হবে, এমনও দিন আসতে পারে। মানুষের বঞ্চনা, মানুষকে যখন ঠেলতে ঠেলতে দেয়ালে একদম ঠেকিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সেই মানুষটা, সেই ভোলে ভালা মানুষটা আক্রান্ত সিংহের মতো গর্জন করে ওঠে। তার মধ্যে সেই তুষের আগুনেরটা যেটা মিটমিট করে জ্বলছিল, সেটা কিন্তু ধাউ ধাউ করে স্ফুলিঙ্গের মতো কিন্তু জ্বলে উঠবে। একটা ছোট্ট দেশলাই কাঠির মতো কবি সুকান্তের সেই কবিতা, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরান্ত উচ্ছ্বাস। এই একটা ছোট্ট দেশলাই কাঠি পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এরকম ছাত্র যুবদের বলবো, আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য আপনারা লড়াইয়ে আসুন। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বেঁকাতে হবে। আমরা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের 3 বারের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা আশা রাখি, এখনও আমরা তাকে মনে করি তিনি যেন এই সমস্যার সমাধানে নিজে এগিয়ে আসেন। অন্যথায় গণতান্ত্রিকভাবে সংঘাত। আমরা নবান্ন অভিযানে যাব, দেখবেন আমরা ফল পাবো। কোন অন্ধগলির, কোন চোরাগলির, কোন পথে গেলে এই লড়াইকে সার্থক হয় সেটা আমরা করব। নবান্ন অভিযান করলে সুরাহা পাওয়া যাবে, তাই তো? আমরা চেষ্টা করব। আমরা এই গণতান্ত্রিক পরিকাঠামোর মাধ্যমে বাংলার ছাত্র, যুব, রাজনৈতিক দল, বিরোধী যত রাজনৈতিক দল, তাদের ছাত্র, যুব যত সংগঠন আছে, যত শিক্ষক সংগঠন আছে, তাদের সবাইকে বলবো, নতুন চাকরি প্রার্থী, এসএসসি 2016 প্যানেল, 22 স্টেট, 23 স্টেট যত আছে, NSQF, গ্রুপ ডি, তাদের সবাইকে বলবো যে যার দাবিতে আসুন। এই পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির বিরুদ্ধে অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য আপনারা সংগঠিতভাবে নবান্ন অভিযানে আসুন। দেখবেন এই চোরেরা, দেখছেন তো বিশাল বাহাদুর, এরা আসলে খুব ভীতু, এরা ভয়ে পালাবে। আমি বলছি সঠিক পথে আন্দোলন সার্থকতা পায়, সঠিক ইস্যু এবং সুকৌশল রণনীতি এবং রণকৌশল, সেটা আমরা চেষ্টা করব। এই সংবিধানের মধ্যে দাঁড়িয়ে গণতান্ত্রিকভাবে কিভাবে এই চাকরিচোর সরকারকে ধাক্কা দেওয়া যায় দেখবেন। আমরা বলছি না পার্শ্ববর্তী কোনো দেশের ইতিহাস তুলে আমরা বলছি না আমরা এই করব সেই করব, কিন্তু সময়ের দাবি মেনে রাজ্য সরকার যদি যোগ্যদের চাকরি না ফেরায় সেটা হতে। এই ঘটনার যদি কোনো সমাধান না ঘটে, তাহলে বাংলাদেশ বা নেপালে ঠিক যেমনটা ঘটেছে তারই প্রতিফলন এখানেও হতে পারে। আমি কোনো দেশের নাম করিনি, আমি বলছি মানুষ যখন বঞ্চিত হয়, মানুষের অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তখন সেই নিঃস্ব মানুষ, সেই সর্বহারা মানুষ, সেই সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, তারা তখন রুখে দাঁড়াবে। এটাই ইভলিউশন, এটাই বিবর্তন। সুতরাং যদি ঘুরে দাঁড়াতে পারে, আমি বলছি এই চোর সরকার পালাবে। আমি কোনো দেশের কথা বলিনি, আমি বলছি পৃথিবীর ইতিহাস আমাদের শেখায়। নেলসন ম্যান্ডেলা, তাকে প্রশ্ন করা হয়েছিল 27 বছর আপনি জেলের মধ্যে ছিলেন, আলো দেখতে পাননি, বলছে ওই একটা ভেন্টিলেটর থেকে সামান্য একটু আলো দেখে কীভাবে 27টা বছর বেঁচে থাকলেন? বলছে হ্যাঁ, আমি প্রতিদিন ওই ভেন্টিলেটর থেকে সামান্য আলো দেখে বেঁচে থাকার জন্য, লড়াইয়ের জন্য প্রতিদিন আমি সংকল্প নিয়েছি। আমরাও প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে এই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আমরা সংকল্প নিচ্ছি। কোন পথে, কোন আন্দোলনের মাধ্যমে এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করা যায়। বাংলার খেতে খাওয়া মেহনতি শ্রমিক, কৃষক, যারা গরিব ঘরের মানুষ, যারা জমি জায়গা বন্ধক রেখে বিক্রি করে, মায়ের সোনা দানা বিক্রি করে শুধুমাত্র পরিবারের মুখের দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য যারা পড়াশোনা শিখেছে, তাদের মুক্তির জন্য আমরা লড়ব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে ভর্তি কমে গেছে, কারণ এই বাংলায় কেউ ভর্তি হতে চায় না। এই বাংলায় কি হবে? সুতরাং তাদের মুক্তির জন্য আমরা লড়ব। দেখা যাবে, রাস্তার ময়দানই ঠিক করবে ওই রাস্তায় বিক্ষোভ হয় না কি হয় না, আগামী দিনে দেখতে পাবেন আপনারা। যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর যে সাংবিধানিক অধিকার, তা তো সবার রয়েছে। তাহলে আপনাদের অনেককে যে প্রতিবাদ করছিল রাস্তায় নেমে, তা পুলিশ তাদেরকে দেখলাম জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে। এমন ব্যভিচার আর কতদিন চলবে? হ্যাঁ, দেখুন, নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা চাতক পাখির মতো দীর্ঘ 10, 12, 13 বছর ধরে অপেক্ষা করছিল বাবা মার জমি জায়গা, সোনা গয়না বিক্রি করে বিএড পড়ে যে শিক্ষকতার মতো একটা মহান পেশায় নিজেকে নিযুক্ত করবে, তা যে পরীক্ষা নেওয়া হয়েছে, এই পরীক্ষাটাই তো গণ্ডগোলের পরীক্ষা।
এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের, যারা সর্বহারা শিক্ষক, যাদের যোগ্য চাকরি কারা হয়েছে দুর্নীতি করে, তাদের সাথে নতুন চাকরি প্রার্থীদের বসিয়ে দিয়ে একটা 2026 সালে ভোটের আগে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে এই জটটা পাকালো। নতুন চাকরি প্রার্থীরা আন্দোলন করতে গেল, তাদেরকে দেখলেন যে কিভাবে পুলিশ টানাহেজরা করলো। এটা নতুন কিছু নয়। আমরা যখন চাকরি হারিয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলন করেছিলাম, আপনারা দেখেছেন, বা এসএসসির অফিসের সামনে যখন আন্দোলন করেছিলাম, এই পুলিশ কিভাবে আমাদের টানাহেজরা করেছে, আমাদের যোগ্য শিক্ষকদের কিভাবে মারধর করেছে, চোখ ফাটিয়ে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, এগুলো নতুন কিছু নয়। এই রাজ্য সরকারের যিনি পুলিশ মন্ত্রী রয়েছে, যার নেতৃত্বে পুলিশ প্রশাসন এতটাই নির্মম, যারা চোর ডাকাত চাকরি চোর এদেরকে ধরতে পারে না, কিন্তু চাকরি প্রার্থী তাদেরকে মারধর করছে। নতুন এবং যারা এসএসসি 2016 প্যানেল যোগ্য শিক্ষকদের লাথি মেরেছে, আপনারা দেখেছেন তো, সমাজ মাধ্যমেই দেখিয়েছেন আপনারাই, লাঠি চার্জ করছে। এগুলো এই সরকারের বর্বরতা, আমরা এর নিন্দা করি এবং এভাবে কোনো আন্দোলনকে দমানো যাবে বলে আমরা বিশ্বাস করি না। এই যে শিক্ষকদের দুটো পক্ষ, একটা যারা নতুন পরীক্ষায় বসেছে আর যারা পুরনো ছিলেন, তাদের মধ্যে কি কোনোভাবে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করতে যাচ্ছেন? শিক্ষকদেরকে কি দুই ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন? এটা তো একটা ব্লুপ্রিন্ট। আমরা এসএসসি 2016 প্যানেলের যে মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, আপনি যদি তথ্য অনুসন্ধান করে দেখেন, গত 3রা এপ্রিলের সুপ্রিম কোর্টের যে রায়, যে যারা ডিজেবল তাদেরকে এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন, আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, বর্তমানে যাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেই, তাদেরকে এজ রিল্যাক্সেশন দিয়ে ফ্রেশ সিলেকশন করতে হবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এসএসসি 2016 প্যানেলকে কি বাড়তি ফ্যাসিলিটিস দেওয়া হলো? কিছুই দেওয়া হলো না, লবডঙ্কা। উল্টে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট বলে লিখে নিয়ে আসলো অ্যাফোরসেট পোস্টে, সেটাও মানলো না। বিনোদ কুমার, মাননীয় শিক্ষা সচিব, তিনি চেয়েছিলেন এসএসসি 2016 প্যানেল মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন আর নতুন চাকরি প্রার্থীদের, এরা দুটো আলাদা করে হোক। সেটা না করে, আমি আগেই বললাম, এই যে ভোট, এই সরকার, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষা দপ্তর ভোট ছাড়া কিছু বোঝে না। তারা কি করলো? নতুনদের সাথে পুরনোকে মিশিয়ে দিয়ে, মানে এসএসসি 2016 প্যানেলের ভুক্তভোগীদের মিশিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে অ্যাফোরসেট পোস্টে এদেরকে নিয়োগ দিন হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে, যাদের চাকরিটা বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার খেয়েছেন। সেখানে কি মিলিয়ে দিয়ে একটা 10 মার্কস অভিজ্ঞতার নম্বর। সুতরাং এই 10 মার্কস অভিজ্ঞতা যে নতুন দেওয়া হচ্ছে তা নয়। তা প্রশ্নটা কখন অ্যারাইজ করলো? যখন একজন নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা 60 পেল, সে ডাক পেলেন না, তাহলে এটা মেধার সাথে বঞ্চনা, এটা মেধা হত্যা করা হচ্ছে। সুতরাং তারা তাদের দাবির জন্য কোর্টেও আসতে পারেন, কোর্টেও মামলা চলছে, জানেন, রাস্তার লড়াই করছে, তাদের দাবি ন্যায়সঙ্গত। এই অবস্থায় এই যে আপনি যে প্রশ্নটা করলেন, যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হচ্ছে, কারণ রাজ্য সরকার খুব ভালোভাবে জানে, যদি মানুষ, তারা তো অপশাসন করছে, তারা তো দুর্নীতি করছে, তাদের দুর্নীতির বিরুদ্ধে যাতে এই বিপুল চাকরি প্রার্থীদের যে ক্ষোভ এক বাক্সে না আসতে পারে, তাই এইভাবে পলিসি করে করেছে। তাই নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের দ্বন্দ্ব ঘটিয়ে দিয়েছে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বা এসএসসি 2016 প্যানেলে সেই সময় যারা যোগ্য ওয়েটিং ছিল, যাদেরকে মূলত বঞ্চিত রেখেছিল এই রাজ্য সরকার দুর্নীতি করে, তাদের সাথে যারা যোগ্য, যারা নিষ্কলঙ্ক, যারা দুর্নীতি করেনি, যারা র্যাঙ্ক জাম্প করেনি, যারা আউট অফ প্যানেলে নিয়োগ পায়নি, তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। 2-1টি ছেলে যে বিরোধ করছে, যদি এসএসসি 2016 প্যানেলের কেউ করে থাকে, তা সেই দায় আমাদের নয়। আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের ক্ষেত্রে আমরা বলবো, আপনারাও আমাদের বিষয়টা ভেবে দেখুন। আমরা তো বলেছি যে আমাদের কি দোষ, আমরা তো এই পরীক্ষায় বসতেই চাইনি। 4 সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে, 4 সেপ্টেম্বরও এই পরীক্ষার বাতিলের বিরুদ্ধে আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম। সুতরাং আমাদের কোনো দোষ নেই। আপনারা বরং এই দাবি তুলুন, নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করুক, আর এসএসসি 2016 প্যানেলকে আলাদা করে পরীক্ষা বা ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্টে আপনারা পড়ে দেখবেন 17 এপ্রিল 2025 যে MA ফাইলে
প্রথম 1 নম্বর কলমে এটা লেখা রয়েছে। সুতরাং রাজ্য সরকার এইভাবে করে দুর্নীতির বিরুদ্ধে যাতে লড়াই না হতে পারে তারা মরিয়া চেষ্টা করছে। এর আগেও তো আপনারা এসএসসি দুর্নীতির বিরুদ্ধে অনেক আন্দোলন করেছেন, অনেক লড়াই করেছেন, তা সত্ত্বেও এবার যখন নতুন করে পরীক্ষা হলো সেটাতেও আমরা দুর্নীতি দেখতে পেলাম। এমনকি সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল যে কোনো মানে যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক, তার টেন্টেড শিক্ষক, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। সে সত্ত্বেও আমরা জানতে পারলাম যে টেন্টেড শিক্ষকরা পরীক্ষায় বসেছে। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ভেরিফিকেশন চলছে। এই পরীক্ষায় টেন্টেড কেউ বসতে পারবে না, এই অর্ডার সুপ্রিম কোর্টের আছে। সুতরাং সুপ্রিম কোর্টের আগে যদি স্কুল সার্ভিস কমিশন যাওয়ার চেষ্টা করে এই পরীক্ষাটাও বাতিল হবে, জেনে রাখবেন। এবং আমাদের বক্তব্য এই যে পরীক্ষাটা নিয়েছে, আপনাকে তথ্য বলি, একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশনের তালিকা প্রকাশিত হয়েছে। তাহলে সেখানে এডুকেশান, ফিলোসফি, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, হোম সায়েন্স, অ্যারাবিক বিভিন্ন বিষয়ে ব্যাপক মাত্রায় এসএসসি 2016 প্যানেলের নিষ্কলঙ্ক যাদেরকে টেন্টেড বলতে পারেননি, কোড মনিটরিং, সিবিআই তদন্ত যাদেরকে অযোগ্য বলতে পারেননি, তারা ডাক পাননি। তাহলে তাদের কি ভবিষ্যৎ হবে? আমরা বলেছি রাজ্য সরকার যারা চাকরিটা চুরি করলো, এটা তো জলের মতো পরিষ্কার। পার্থ চ্যাটার্জি জেল খাটলো কেন? চোর পার্থ, চোর সুবিরেশ কেন জেল খাটলো? আমরা বলেছি এই সমস্যার সমাধান করতে গেলে, যদি এই পরীক্ষায় সমাধান করতে চান, এসএসসি 2016 প্যানেলের যিনি সবথেকে কম পেয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের ক্ষেত্রে বা নবম দশম, সেটাকে লোয়েস্ট কাট অফ ধরে তালিকা প্রস্তুত করুন। তাতে যে পরিমাণ ভ্যাকেন্সি বাড়ানোর প্রয়োজন হয়, এবং ভ্যাকেন্সি বাড়ানো একটা নির্বাচিত সরকার, একটা এক্সিকিউটিভ বডি এবং ডিপার্টমেন্ট অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা কিন্তু হোল এক্সামিনেশান, এখনও নিয়োগ হয়নি, নিয়োগের আগে আপ টু ডেট ভ্যাকেন্সি প্রকাশ করা আইন স্বীকৃত। এখানে আইনগত কোনো বাধা নেই। সুতরাং এই পরীক্ষার মাধ্যমে যদি নিয়োগ দিতে চাই এসএসসি 2016 প্যানেলের, তাহলে পর্যাপ্ত ভ্যাকেন্সি বাড়াতে হবে। তাহলে অনেক আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, তারাও বেশি বেশি সংখ্যায় বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। সুতরাং এই একটাই ওয়ান পয়েন্ট ইস্যু, যারা এসএসসি 2016 প্যানেলের যে সবথেকে কম পেয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, যে কনসার্ন যে বিষয়গুলো আমি বললাম, বা 9-10-এর ক্ষেত্রে যে শিক্ষক ছিল, সেটাকেই কাট অফ ধরে ভ্যাকেন্সি বৃদ্ধি করুক। অন্যথায় এসএসসি 2016 প্যানেল আলাদাভাবে আপনি রিক্রুটমেন্ট করুন, আর নতুন চাকরি প্রার্থীদের আলাদা রিক্রুটমেন্ট করুন। এটাই হচ্ছে সমস্যার সমাধান। অন্যথায় মামলা চলবে, লড়াই চলবে। আমাদের আমরা একেবারে সংকল্পবদ্ধ, এসএসসি 2016 প্যানেলকে যে শিক্ষককে আপনারা অযোগ্য বলতে পারেননি, যারা বিদ্যালয়ে যাচ্ছেন, যারা বেতন পাচ্ছেন, যাদেরকে সুপ্রিম কোর্ট অযোগ্য বলতে পারেনি, যাদেরকে কোর্ট মনিটরিং, সিবিআই তদন্ত অযোগ্য বলতে পারেনি, মহামান্য কলকাতা হাইকোর্ট অযোগ্য বলতে পারেনি, এসএসসি অযোগ্য বলতে পারেনি, বাক কমিটি বলতে পারেনি, তাদের চাকরি করার চেষ্টা করলে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব, এটুকু আমরা বলতে পারি। কিন্তু শিক্ষামন্ত্রী তো বলছেন যে এই প্যানেলে কোনো দাগিদের নাম নেই। শিক্ষামন্ত্রী, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রীমান ব্রাত্য বসু মহোদয়, তিনি বলেছেন, তার বক্তব্য বলেছেন। আমরা দেখব দিনের শেষে একজন অযোগ্য শিক্ষকও অ্যাপয়েন্টমেন্ট পেলেন কিনা। শুধু আমরা দেখছি না, সুপ্রিম কোর্ট নাকি দেখছে। কিন্তু আমাদের বক্তব্য অন্য জায়গায়, যে কোর্ট মনিটরিং, সিবিআই তদন্ত, তাহলে এই চাকরি চুরির লায়াবিলিটি কার, অ্যাকাউন্টেবিলিটি কার? বলেছে বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার নাকি এর জন্য দায়ী। তাহলে আমাদেরকে আপনি অযোগ্য বলতে পারেননি, তাহলে আমাদের চাকরি কারা কেন হচ্ছে, কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে, কেন যদি বসানো হয়, কেন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন হবে না, কেন অ্যাফোরশেড পোস্টে ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে হবে না, কেন এসএসসি 2016 সালের রুলস, রিক্রুটমেন্ট রুলস পরিবর্তন করে SLST 2 2025 কেন আনা হলো? বলবে 25 সালের নিয়োগ হচ্ছে, তাই 25 সালে করা হচ্ছে। কেন মানা হবে না? কেন এসএসসি 2016 সালের যে অ্যাফোরশেড ডিক্লেয়ার পোস্টে ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হবে না? তাহলে কি এই পরীক্ষাটা কাউকে পাইয়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছে? এই প্রশ্ন তো আমাদের মধ্যে ঘুরছে। কিন্তু শিক্ষামন্ত্রী তো বলছেন যে অভিযোগগুলি রয়েছে তার ভিত্তিতে ভেরিফিকেশন করা হবে। সারা জীবন কি এরকম ভেরিফিকেশনই চলে যাবে? এখন এদের মতিগতি খুবই খারাপ।
এই সরকারের মতিগতি ভীষণ খারাপ, তারা চাকরি দিতে চান না। কেন আমি তথ্য দিয়ে বলি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সততার মূর্ত প্রতীক, যিনি 3 বারের মুখ্যমন্ত্রী, এই চাকরি চুরির দায় তার। তিনি বিধানসভায় বলছে 5 লক্ষ শূন্যপদ, সভায় বলছে, সভায় বিভিন্ন সভা মঞ্চে বলছে 10 লক্ষ পদ, আবার কখনো বলছে ডবল চাকরি রেডি। তাহলে কোনোই চাকরি দিচ্ছেন না। যদি চাকরি দেবার হতো, এইখানে যে অভিজ্ঞতার 10 নম্বর দেওয়া হচ্ছে, কেন এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, সেখানে কেন অন্য যারা শিক্ষকতা করবে তাদেরকে এই অভিজ্ঞতা নম্বর দেওয়া হবে? কেন দেওয়া হবে? আমার কথা যে সুপ্রিম কোর্ট বলেছিল এদেরকে কনসেশন দিতে হবে। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের কি কনসেশন দিল? স্কুল সার্ভিস কমিশন বলুক। সুতরাং এটা একটা যে এই যে দীর্ঘ ধারাবাহিকতা, এটা এই রাজ্য সরকারের উদাসীনতারই একটা নমুনা মাত্র। এরা নিয়োগ দিতে চান না। নতুন চাকরি প্রার্থীদের বলবো, আপনারা চেপে ধরুন, চলুন। যে ভেদাভেদ করার চেষ্টা করছে, এই ভেদাভেদে আপনারা পা দেবেন না। পুরনো মানে ইন সার্ভিস এবং ফ্রেশার্স এরা হচ্ছে দাদা ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। চলো আমরা একসঙ্গে নবান্নে যাই, আরও এই সমস্যা সমাধানের জন্য আরও 1 লক্ষ মিনিমাম শূন্যপদ চাই। তবে এসএসসি 2016 প্যানেল সবাই চাকরি পাবে। সেই মর্মে অনেক নতুন, বহু হাজার নতুন যোগ্য যারা পরীক্ষার্থী আছেন, চাকরি প্রার্থী, তারাও চাকরি পাবেন। এটাই আসল পথ বলে আমার মনে হয়। কিন্তু শিক্ষামন্ত্রী তো বলছেন যে এই বিষয়টি নিয়ে কোর্টে মামলা করুক, আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। তাহলে সরকার কি তাহলে চাইছে যে এটা মামলা হোক, সারা জীবন এইভাবে মামলাই চলে যায়? সরকারের তো আমি আগেই বললাম, সরকারের মতিগতি ঠিক নেই। সরকার চাকরি দিতে চায় না। তারা এই যে গেজেটটা প্রকাশ করেছে, আমি তো আগেই বললাম 2016 সালের এসএসসির মামলার পরিপ্রেক্ষিতে যে অ্যাফোরশেড ডিক্লেয়ার পোস্টে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রেটেস্ট এক্সটেন্ট দিয়ে, যাতে 2016 প্যানেলের ডিজেবলদের কনসেশন, এজ রিল্যাক্সেশন, বাকিদের এজ রিল্যাক্সেশন দিয়ে নিয়োগটা দেওয়া যায়, এই অর্ডার সুপ্রিম কোর্টে আছে। তাহলে এদের যদি নিয়োগ দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে এইভাবে একসঙ্গে ওপেন সিলেকশন করতো না। সেখানেই পরিষ্কার বোঝা যায় যে আমরা ভুলে ভরা নোটিশ করব, তোমরা মামলা করো, দীর্ঘসূত্রিত হবে, আমাদের নিয়োগ দিতে হবে না, আমাদের বেতন দিতে হবে না। আর এই যে যারা শিক্ষক ছিল তাদেরকেই শিক্ষক করার ফায়দা কি? তাহলে আর নতুন করে বেতন দিতে হলো না। নতুন করে বেতন না দিতে হলো, ওই টাকাটা দিয়ে দান দক্ষিণা করব, ভিক্ষা দেব, খেলামেলা করব, ভোট পাবো। এই সরকার ভাতা দিতে চায়, এই সরকার ভিক্ষা দিতে চায়, এই সরকার মানুষকে চাকরি দিতে চায় না, কর্মসংস্থান চায় না। কর্মসংস্থান চাইলে শিল্প কলকারখানা হতো। আমি হুগলি জেলার মানুষ, সিঙ্গুর শ্মশান হয়ে গেছে, তাহলে শিল্প কলকারখানা কোথায়? স্থায়ী শিল্প কোথায়? ভারী শিল্প কোথায়? কর্মসংস্থানের ব্যবস্থা নাই। উল্টে যোগ্য একটা চাকরি সেটাকেও খেয়ে নিল এই সরকার। আপনি তো নবান্ন অভিযানের কথা বললেন, এর আগেও তো আমরা নবান্ন অভিযান দেখেছি, তাতে তো কোনো ফল পাওয়া যায়নি। এবারও যে নবান্ন অভিযান করলে কোনো ফল পাওয়া যাবে, আপনি কি এই বিষয়ে? দেখুন, কোনো শিশু তো জন্মগ্রহণ করেই তো সমস্ত অভিজ্ঞতা নিয়ে আসে না। আমরা তো লড়াই, চাকরি চলে গেল তাই লড়াইয়ে নেমেছি। দীর্ঘ এই 1.5-2 বছরের লড়াই অনেক অভিজ্ঞতা হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা লড়াইয়ে অনেক ভুল ত্রুটি আমাদেরও হয়েছে। সুতরাং সেই মানে যে অভিজ্ঞতা, সেটাকে পাথেয় করে আমরা নবান্ন অভিযানে যাব। দেখবেন আমরা ফল পাবো। কোন অন্ধগলির, কোন চোরাগলির, কোন পথে গেলে এই লড়াইকে সার্থক হয়, সেটা আমরা করব। নবান্ন অভিযান করলে সুরাহা পাওয়া যাবে, তাই তো? আমরা চেষ্টা করব। আমরা এই গণতান্ত্রিক পরিকাঠামোর মাধ্যমে বাংলার ছাত্র, যুব, রাজনৈতিক দল, বিরোধী যত রাজনৈতিক দল, তাদের ছাত্র, যুব যত সংগঠন আছে, যত শিক্ষক সংগঠন আছে, তাদের সবাইকে বলবো, নতুন চাকরি প্রার্থী, এসএসসি 2016 প্যানেল, 22 স্টেট, 23 স্টেট যত আছে, NSQF, গ্রুপ ডি, তাদের সবাইকে বলবো যে যার দাবিতে আসুন। এই পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির বিরুদ্ধে অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য আপনারা সংগঠিতভাবে নবান্ন অভিযানে আসুন। দেখবেন এই চোরেরা, দেখছেন তো বিশাল বাহাদুর, এরা আসলে খুব ভীতু, এরা ভয়ে পালাবে। আমি বলছি, সঠিক পথে আন্দোলন সার্থকতা পায়, সঠিক ইস্যু এবং সুকৌশল রণনীতি এবং রণকৌশল, সেটা আমরা চেষ্টা করব এই সংবিধানের মধ্যে দাঁড়িয়ে গণতান্ত্রিকভাবে কিভাবে এই চাকরিচোর সরকারকে ধাক্কা দেওয়া যায়। দেখবেন, আমরা বলছি না পার্শ্ববর্তী কোনো দেশের ইতিহাস তুলে আমরা বলছি না আমরা এই করব সেই করব, কিন্তু সময়ের দাবি মেনে রাজ্য সরকার যদি যোগ্যদের চাকরি না ফেরায়, সেটা হতে পারে। এখনও তো দেখেননি কোনো মন্ত্রী মিনিস্টারকে থাপ্পড় দিচ্ছে, জুতো মারছে, গাছে বেঁধে রাখছে, এসব তো এখনও দেখেননি। এমনও দিন আসতে পারে দেখবেন এই নেতারা বাইরে বেরোবে না,
দেখবেন বাইরে বেরোবে না, হয়তো ধরে ধরে গাছে বেঁধে পেটানো হবে, এমনও দিন আসতে পারে। মানুষের বঞ্চনা, মানুষকে যখন ঠেলতে ঠেলতে দেয়ালে একদম ঠেকিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সেই মানুষটা, সেই ভোলে ভালা মানুষটা আক্রান্ত সিংহের মতো গর্জন করে ওঠে। তার মধ্যে সেই তুষের আগুনেরটা যেটা মিটমিট করে জ্বলছিল, সেটা কিন্তু ধাউ ধাউ করে স্ফুলিঙ্গের মতো কিন্তু জ্বলে উঠবে। একটা ছোট্ট দেশলাই কাঠির মতো কবি সুকান্তের সেই কবিতা, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরান্ত উচ্ছ্বাস। এই একটা ছোট্ট দেশলাই কাঠি পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এরকম ছাত্র যুবদের বলবো, আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য আপনারা লড়াইয়ে আসুন। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বেঁকাতে হবে। আমরা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের 3 বারের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা আশা রাখি, এখনও আমরা তাকে মনে করি, তিনি যেন এই সমস্যার সমাধানে নিজে এগিয়ে আসেন। অন্যথায় গণতান্ত্রিকভাবে সংঘাত বাঁধবে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই ঘটনার যদি কোনো সমাধান না ঘটে, তাহলে বাংলাদেশ বা নেপালে ঠিক যেমনটা ঘটেছে তারই প্রতিফলন এখানেও হতে পারে। আমি কোনো দেশের নাম করিনি, আমি বলছি মানুষ যখন বঞ্চিত হয়, মানুষের অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তখন সেই নিঃস্ব মানুষ, সেই সর্বহারা মানুষ, সেই সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, তারা তখন রুখে দাঁড়াবে। এটাই ইভলিউশন, এটাই বিবর্তন। সুতরাং যদি ঘুরে দাঁড়াতে পারে, আমি বলছি এই চোর সরকার পালাবে। আমি কোনো দেশের কথা বলিনি, আমি বলছি পৃথিবীর ইতিহাস আমাদের শেখায়। নেলসন ম্যান্ডেলা, তাকে প্রশ্ন করা হয়েছিল, 27 বছর আপনি জেলের মধ্যে ছিলেন, আলো দেখতে পাননি, বলছে ওই একটা ভেন্টিলেটর থেকে সামান্য একটু আলো দেখে কীভাবে 27টা বছর বেঁচে থাকলেন? বলছে হ্যাঁ, আমি প্রতিদিন ওই ভেন্টিলেটর থেকে সামান্য আলো দেখে বেঁচে থাকার জন্য, লড়াইয়ের জন্য প্রতিদিন আমি সংকল্প নিয়েছি। আমরাও প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে এই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আমরা সংকল্প নিচ্ছি। কোন পথে, কোন আন্দোলনের মাধ্যমে এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করা যায়। বাংলার খেতে খাওয়া মেহনতি শ্রমিক, কৃষক, যারা গরিব ঘরের মানুষ, যারা জমি জায়গা বন্ধক রেখে বিক্রি করে, মায়ের সোনা দানা বিক্রি করে শুধুমাত্র পরিবারের মুখের দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য যারা পড়াশোনা শিখেছে, তাদের মুক্তির জন্য আমরা লড়ব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে ভর্তি কমে গেছে, কারণ এই বাংলায় কেউ ভর্তি হতে চায় না। এই বাংলায় কি হবে? সুতরাং তাদের মুক্তির জন্য আমরা লড়ব। দেখা যাবে, রাস্তার ময়দানই ঠিক করবে ওই রাস্তায় বিক্ষোভ হয় না কি হয় না, আগামী দিনে দেখতে পাবেন আপনারা। ধন্যবাদ।